হেলথ প্লাসে আমরা প্রত্যেকদিন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি এবং এক একটা টপিক ধরে ধরে আলোচনা করা হয়। সেই বিষয়টা আপনার শরীরে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, তার কি কি ক্ষতিকারক দিক রয়েছে, সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি। আর আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি খুব সোজা একটা বিষয়, অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কখন খাবেন, কিভাবে খাবেন, অ্যান্টিবায়োটিক বেশি খাওয়া হলে কি ক্ষতি হতে পারে, যদি অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না হয় তাহলে কি সমস্যা হতে পারে আপনার, সবটাই আজকে তুলে ধরবো আমরা। হালকা কাশি হচ্ছে, সর্দি জ্বর ভাব, আর এই পরিস্থিতির সম্মুখীন হলে আপনার পরিবারের বা বাড়ির কেউ না কেউ তো এমনিতেই ডাক্তার হয়ে যায়, নিজের মন গড়া নানান ওষুধ খেয়ে নিতে বলেন, আর আপনিও সেটা তৎক্ষণাৎ খেয়েও নেন। কিন্তু সেটা আদেও কি আপনার শরীরের জন্য ভালো? অসুস্থতার আসল কারণ না জেনে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, সেটা আদেও কি কাজে লাগছে আপনার শরীরে? সেটা কখনো কি ভেবে দেখেছেন? চলুন আজ সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। আলোচনা তো করব, তবে আজ শুরুটা একটু অন্যরকম ভাবে করি। কি করবেন, কেন করবেন, কি ভুল করছেন, এসব তো বলবো, তবে আজকের শুরুটা একেবারে গোড়া থেকে করা যাক, মানে অ্যান্টিবায়োটিকের গোড়ার কথাটা একটু শুনে নিন। 1940 সাল, তখন থেকেই মূলত অ্যান্টিবায়োটিকের স্বর্ণযুগ বলা যেতে পারে। ওষুধের বাজারে পেনিসিলিন নামে এক ওষুধ আসে। যদিও পেনিসিলিন নিয়ে আলোচনা শুরু হয়েছিল তার অনেক আগে থেকেই, আর এটি আবিষ্কার করেছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। এরপর থেকেই শুরু হয়ে যায় জীবনদায়ী অ্যান্টিবায়োটিক এবং ওষুধের আবিষ্কার। এবার একটু নজর দেওয়া যাক অ্যান্টিবায়োটিক খাবার নিয়মাবলীতে। অ্যান্টিবায়োটিক খাওয়ার বেশ কিছু নিয়মাবলী রয়েছে, একেবারে শুরুতেই বলেছি। কি সেই নিয়ম? প্রথমে মনে রাখতে হবে সঠিক সময়। অনেক অ্যান্টিবায়োটিক দিনের নির্দিষ্ট সময়ে খেতে হয় বা খেতে বলেন ডাক্তারবাবুরা, যাতে শরীরে এর কার্যকারিতা বজায় থাকে। 8 ঘন্টা অন্তর খাওয়ার কথা বলা হয় অ্যান্টিবায়োটিক। এই যেমন ধরুন সকাল 6টা, দুপুর 2টো এবং রাত 10টায় আপনি খেতে পারবেন অ্যান্টিবায়োটিক। খাবার আগে এবং পরে। কিছু অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে খেতে হয়, আবার কিছু অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে খেতে বলেন ডাক্তারবাবুরা। তাই চিকিৎসকের নির্দেশিকা ভালো করে জেনে নিন। কিছু অ্যান্টিবায়োটিক ডেয়ারি প্রোডাক্টের সঙ্গে খেলে তার কার্যকারিতা কমে যায়। কোর্স সম্পন্ন করুন। নির্ধারিত সময়ের আগে অ্যান্টিবায়োটিক খাওয়া কখনোই বন্ধ করবেন না। অ্যান্টিবায়োটিকের যে কোর্স রয়েছে, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিক 3 দিনের, কোনোটা 5 দিনের, আবার কোনোটা 7 দিনের, সেই কোর্স শেষ না করলে ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে উঠতে পারে। অন্য ওষুধের সঙ্গে অ্যান্টিবায়োটিক গ্রহণের বিষয়টি চিকিৎসকের সঙ্গে ভালো করে আগে আলোচনা করুন, কারণ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। অ্যান্টিবায়োটিক সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে খেতে হবে। শুধু জ্বর সর্দি এলো দোকান থেকে অ্যান্টিবায়োটিক খেলাম, এরকম করা যাবে না। ডাক্তারবাবুরা সঠিক কারণ দেখে যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, সেই অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স যেটা থাকে সেটাকে সম্পূর্ণ করতে হবে। বিভিন্ন অ্যান্টিবায়োটিক বিভিন্ন সাইড এফেক্ট থাকে, সুতরাং সেই সাইড এফেক্টগুলো ডাক্তারবাবুদের কাছ থেকে জেনে নিতে হবে। নিজের থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো সময়তে চামড়া পুড়ে যায়, এরকম ঘটনা ঘটে এবং মৃত্যুর মুখেও চলে যায়। সুতরাং নিজের থেকে যেন কেউ অ্যান্টিবায়োটিক না খায়, ডাক্তারবাবুদের কাছ থেকে পরামর্শ নিয়ে যেন অ্যান্টিবায়োটিক খায়। ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তাই অ্যান্টিবায়োটিক আমাদের একটা বলতে পারেন ব্রহ্মাস্ত্র, কিন্তু এটাকে সবসময় প্রয়োগ করা যায় না। যখন প্রয়োজন তখনই প্রয়োগ করতে হবে, সঠিকভাবে প্রয়োগ করতে হবে, যাতে যে ব্যাকটেরিয়া বা জীবাণু যাই হোক না কেন সেটাকে আমরা সঠিকভাবে মারতে পারি। আচ্ছা, অ্যান্টিবায়োটিক খেলে যে সবসময় গ্যাসের ওষুধ খেতে হবে তা নয়। কোনো অ্যান্টিবায়োটিক কি হয়, আমাদের খাদ্যনালীতে গিয়ে একটু বিরক্ত করে খাদ্যনালীকে, সেই জন্য মনে হয় যে আমাদের অ্যাসিড ফর্মেশন বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি কিছু অ্যান্টিবায়োটিকে ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে, তাই আমরা বিশেষ ধরনের কিছু ওষুধ অ্যান্টিবায়োটিকের সাথে দিই। অম্বলের ওষুধ, যেগুলো সাধারণত গ্যাসের ওষুধ, সেইগুলো অ্যান্টিবায়োটিকের সাথে আমরা কোনো ইন্টারাকশন বা এদের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না। কিন্তু বিশেষ ধরনের ওষুধ দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক কিছু সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ডায়রিয়া হওয়া, পেটটা ব্যথা হওয়া, সেইগুলোকে আমরা আটকানোর চেষ্টা করি। জ্বর একটা খুব সাধারণ কথা, কিন্তু জ্বরের কারণ হতে পারে ভাইরাল ফিভার, ভাইরাস থেকে হয়, ব্যাকটেরিয়া থেকে হয়,
এবং আরও অনেক ছত্রাক বা অন্যান্য জীবাণু থেকে হতে পারে, এমনকি ক্যান্সার থেকে জ্বর আসতে পারে, আবার এমনকি অটো ইমিউন ডিজিজ থেকেও জ্বর আসতে পারে। সুতরাং অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া বা কিছু কিছু ভাইরাসের এগেনস্টে অ্যান্টিভাইরাল আছে সেগুলোর এগেনস্টেই ব্যবহার করা হয়। তাই জ্বর এলো আর সাথে সাথেই আমি কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম বা কোনো ডাক্তারবাবুরা কেউই বা প্রেসক্রাইব করলো, সেটা ঠিক নয়। অ্যান্টিবায়োটিক তখনই প্রয়োগ করতে হবে যখন আমি জানি যে এই রোগটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, এবং সেই কফের পরীক্ষা হোক কি পেচ্ছিমের পরীক্ষা হোক কি অন্যান্য পরীক্ষা হোক, যেখান থেকে আমরা জীবাণু উদ্ধার করতে পেরেছি তখন। বা শুধু শুধু যদি অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে আমরা খেয়ে নিই, তাহলে এক তো ভাইরাল জ্বর যদি হয় তাহলে সে সারবে না, অন্য কারণগুলো হলেও সারবে না, উল্টে আরও ক্ষতি হতে পারে, সেই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স আসতে পারে, এবং অ্যান্টিবায়োটিক থেকে যা যা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কথা সেগুলো আরও বেড়ে যেতে পারে। তাই জ্বর এলে প্রথমেই আমার পরামর্শ ডাক্তারবাবুদের কাছে যান। এবার আসা যাক আমরা কখন অ্যান্টিবায়োটিক খাবো সেই বিষয়ে। ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত যখন সংক্রমণ সহজে ঠিক হচ্ছে না বা অন্যান্য গুরুতর জটিলতার ঝুঁকি থেকে থাকে, তখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। ভাইরাল সংক্রমণের জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক নয়। সাধারণ সর্দি, ফ্লু বা বেশিরভাগ গলা ব্যথার মতো ভাইরাল সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক কাজ করে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না। তবে নিয়মগুলো না মেনেই অনেকে আমরা হুট করে অ্যান্টিবায়োটিক খেয়ে নিই, আর যার জন্য হিতে বিপরীতও হতে পারে। অ্যান্টিবায়োটিকেরও কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কি সেই পার্শ্ব প্রতিক্রিয়া? প্রথমত ডায়রিয়া। শরীরে ব্যাকটেরিয়ার বেশিরভাগই আমাদের পাচনতন্ত্রে থাকে। অ্যান্টিবায়োটিক অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াও কিন্তু মেরে ফেলে। ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি যদি বন্ধ করে দেয় অ্যান্টিবায়োটিক, তাহলে কিন্তু রোগীর মারাত্মক ডায়রিয়া, বদহজম, বমি বমি ভাব, জ্বর, পেটে ব্যথা, ক্ষুধা মন্দা, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। কিডনির অসুখও হতে পারে। কিডনি শরীরে অ্যান্টিবায়োটিক ওষুধের অবশিষ্টাংশ ফিল্টার করে বের করে দেয়। কিডনি সঠিকভাবে যদি কাজ না করে, তাহলে ওষুধগুলো জমা হতে থাকবে আপনার শরীরে, যা কিডনিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। ফটোসেনসিটিভিটি। অ্যান্টিবায়োটিক ত্বককে সূর্যের প্রতি সংবেদনশীল করে তুলতে পারে। চিকিৎসার ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ফটোসেনসিটিভিটি। ফটোসেনসিটিভিটির ফলে ত্বক রোদের সংস্পর্শে কিন্তু পুড়ে যায়, ত্বক বিবর্ণ হয়ে পড়ে, ফোস্কা ভাব দেখা দিতে পারে, রোদে বেরোলে আপনার চুলকানি বা র্যাশও হতে পারে। শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট, চুলকানি, ফুসফুরি বা ঠোঁট ফুলে যায়, মুখ জিহবা ফুলে যাওয়ার মতো অ্যালার্জিজনিত পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়। দাঁতে রক্তপাত। অ্যান্টিবায়োটিকের প্রভাবে গলা, গালে দাগ পড়তে পারে, মুখের তালুতে বা জিহবাতেও সাদা দাগ পড়তে পারে। খাওয়ার সময় বা গিলে ফেলার সময় ব্যথা হয়, দাঁত মাজার সঙ্গে সঙ্গে রক্তপাতও হতে পারে। আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলেছিলাম বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে। একে একে শোনাবো তারা ঠিক কি বলছেন সেই বিষয়ে। এটা সত্যি বলতে খুবই ক্ষতিকর। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা প্রচলিত আছে যে ঊনবিংশ শতাব্দীর সবথেকে যুগান্তকারী আবিষ্কার হচ্ছে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার, এবং এই বিংশ শতাব্দীতে এসে সবথেকে বড় অভিশাপ হতে চলেছে অ্যান্টিবায়োটিক প্রপার ইউজ না করা। মানে যে কেসে দরকার নেই সেই কেসেও অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়া। প্রচণ্ড মারাত্মক রকম হাই 103-4 টেম্পারেচার আসছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে, বা একদিন ছাড়া ছাড়া কাঁপুনি দিয়ে জ্বর আসছে, সেই সমস্ত কেসে অবশ্যই ম্যালেরিয়া, টাইফয়েড, স্ক্রাব টাইফাস এগুলো রুল আউট করে নেওয়া উচিত। আমি বলছি না যে ইন্ডিকেশন নেই, কিন্তু প্রপার ইন্ডিকেশন ডাক্তার দেখিয়ে এবং রক্ত টেস্ট করবার পরেই প্রপার অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। এতে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যেটা বলি তার ভয়াবহতাটাকে আটকে রাখতে পারবো অনেক অংশে, এবং পেশেন্টের সাইড ইফেক্টও অনেক কম হবে। অবশ্যই স্পেশালি ব্লাড টেস্ট করবার পর, মানে আদৌ এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন না ভাইরাল ইনফেকশন না জেনে আমরা দুমদাম করে অ্যান্টিবায়োটিক খেতে শুরু করি, এটা কখনো কাম্য নয়। দেখুন, এইটা ফিক্সড ডেট নয়, মানে ফিক্সড ডিউরেশন নয়। আপনি কোনো রোগের ক্ষেত্রে 5 দিন, কোনো 7 দিন, কোনো 15 দিন লাগে। এবার তার বেশিও যদি লাগে, বিশেষ করে আইসিইউ পেশেন্ট যারা লং টার্ম থাকে, ইনফেকশান হয়েছে, সেগুলো একদম স্পেসিফিক, কোনো মানে স্পেসিফিক কিছু নেই, ফিক্স নেই যে এতদিন ধরে খেতে হবে। এবার সেটা ডিপেন্ড করবে যে ফিজিশিয়ান দেখছে এবং যে ডিজিজ তার স্পেকট্রাম অনুসারে অ্যান্টিবায়োটিক দিতে হবে।
দেখুন একটানা অ্যান্টিবায়োটিক ওই যে বললাম যে আপনি 15 দিন তারপরে যদি খেতে চান তো অবভিয়াসলি ওই 15 দিন খাওয়াটাও হচ্ছে আমি বলবো একজন ফিজিশিয়ানের পরামর্শে, তারপরেও যদি লাগে সেটা ফিজিশিয়ানের পরামর্শ অনুসারে এবং ডিজিজ দেখে। টানা শুধুমাত্র এইটার কোনো ডিউরেশন, ফিক্সড ডিউরেশন গাইডলাইন অন্তত নেই। দেখুন অ্যান্টিবায়োটিকের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এবার সব অ্যান্টিবায়োটিকের কিন্তু সেম সাইড এফেক্ট কিন্তু নয়, মানে পার্শ্ব প্রতিক্রিয়া নয়। যেমন বেশিরভাগ ক্ষেত্রে কখনো কখনো বমি লাগতে পারে, গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করতে পারে, কখনো কখনো পেটে ব্যথা, এমন অ্যান্টিবায়োটিক আছে তার লুজ টুল হতে পারে। কারো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক নয়, এবং যে কোনো ড্রাগের যেটা একটা কমন এফেক্ট যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকেরও তার ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, এরকমও দেখা যায়। এই সাইড এফেক্টগুলো কিন্তু মোটামুটি দেখা যায়, কিন্তু কোন অ্যান্টিবায়োটিক, সব অ্যান্টিবায়োটিকে যে একই জিনিস দেখা যাবে সেটা কিন্তু নয়। অ্যান্টিবায়োটিকের পর এবার একটু নজর রাখা যাক ঘুমের বিষয়ে। স্বস্তির ঘুম, বালিশে মাথা ছোঁয়াতেই ঘুমের রাজ্যে পারি। বর্তমান সমাজে এ যেন একটা কাঙ্ক্ষিত বিষয়। তবে এই স্বস্তির ঘুমের মধ্যেও লুকিয়ে থাকে অস্বস্তি বা রোগ। অনেকেরই লক্ষ্য করবেন ঘুমের সময় নাক ডাকার একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, এটা সমস্যার বিষয় তো বটেই। নাক ডাকার মধ্যে লুকিয়ে থাকে নানা রোগের লক্ষণও, এমনকি হতে পারে আপনার হার্ট অ্যাটাকও। প্রথমে আপনাদের বলি নাক ডাকা এই বিষয়টা আসলে কি। ঘুমানোর সময় নাকে বাতাস চলাচলে বাধা তৈরি হলে নাকের ভিতর থেকে শব্দ বের হয়। যাদের গলা এবং নাকের টিস্যু খুব বেশি পরিমাণে ফাঁপা অবস্থায় থাকে তাদের নাকের ভিতর কম্পনের ফলে নাক ডাকার শব্দ তৈরি হয়। নানা কারণে নাক ডাকার সমস্যা তৈরি হতে পারে, যেমন অ্যালার্জি বা সাইনাস সংক্রমণ নাক ডাকার একটা অন্যতম কারণ হতে পারে। এমনকি জিনগত ত্রুটির কারণেও নাক ডাকার সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও একাধিক কারণ রয়েছে, শুনুন কি কি কারণ। নাক ডাকার কারণ মূলত স্থূলতা, পুরু জিভ, মদ্যপান বা ধূমপানের নেশা, টনসিল বা গলরস গ্রহণতে বৃদ্ধি পাওয়া। থাইরয়েডের সমস্যা থাকলেও নাক ডাকার প্রবণতা লক্ষ্য করা যায়। গ্রোথ হরমোনের আধিক্যর কারণেও নাক ডাকে। বিশেষ কিছু ওষুধের ব্যবহারের ফলেও কিন্তু নাক ডাকার সমস্যা হতে পারে। আপনি তো আর ঘুমিয়ে ঘুমিয়ে নিজের নাক ডাকার শব্দ শুনতে পাবেন না বা বুঝতে পারবেন না। আপনার পাশের জন সচেতন হলেই তবে এই রোগ নির্ণয় করা সম্ভব। অনেকেই আবার নাক ডাকাকে স্বাভাবিক ভেবে অবজ্ঞা করেন, আর যার ফলে দিনের পর দিন রোগ নির্ণয় না হওয়ায় একটা গুরুতর সমস্যা তৈরি হয়। নাক ডাকার কারণ যদি স্পষ্ট হয় তবেই চিকিৎসকরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। তাই নিজেকে এবং পরিবারের সদস্যদের এই বিষয়ে প্রথমে সচেতন হতে হবে। এরপর ভালো কোনো চিকিৎসকের কাছে গেলে চিকিৎসার দ্বারা শ্বাস গ্রহণের বন্ধ অংশগুলো পরিষ্কার করে অস্বস্তিকে কমাতে সাহায্য করবে। এবার আসা যাক নাক ডাকা কমাতে কি ধরনের চিকিৎসা রয়েছে বা নাক ডাকার কি কি চিকিৎসা রয়েছে। ঘুমের পরীক্ষা করতে হবে পলিসিনোগ্রাফির মাধ্যমে। ঘুমের পরীক্ষা করার সময় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নির্ণয় হতে পারে। যদি ঘুমের পরীক্ষায় নাক ডাকার কারণ নির্ণয় না হয় সেক্ষেত্রে বুকের এক্সরে, সিটি স্ক্যান বা এমআরআই করাও হতে পারে বা পরামর্শ দিতে পারেন চিকিৎসকরা। নাক ডাকা অনেকে মনে করেন যে নাক ডাকা মানে খুব আরাম করে ঘুমোচ্ছেন, কিন্তু নাক ডাকা আসলে একটা অসুখ। সত্যি কথা বলতে গেলে নাক ডাকছে তার মানে তার কোথাও অবস্ট্রাকশন হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, যে নিঃশ্বাস যে বেরোচ্ছে সেগুলোর মধ্যে দিয়ে। তো বেশিরভাগই আমরা দেখেছি নাক ডাকার সঙ্গে জড়িত থাকে স্থূলত্ব, ওবেসিটি যাকে বলা হয়, স্থূলত্ব জড়িত থাকে। এবং স্থূলত্ব মানেই তার সঙ্গে আরও সঙ্গে সঙ্গে চলে আসে ব্লাড সুগার বা ডায়াবেটিস এবং হাই প্রেশার, এসব রোগগুলো সঙ্গে সঙ্গে হাই লিপিড প্রোফাইল এগুলো জড়িত থাকে। বেশিরভাগই আমরা পাই যাদের স্থূলত্ব খুব বেশি তাদের এই নাক ডাকাটা হচ্ছে। নাক ডাকাটা অবশ্যই অসুখ। চিকিৎসা ছাড়াও কিন্তু নাক ডাকা থেকে মুক্তির উপায় আপনি পেতে পারেন বা মুক্তির উপায় মিলতে পারে। তার জন্য বেশ কয়েকটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে। এই যেমন ধরুন, নাক ডাকা থেকে মুক্তির উপায় হিসাবে সোজা হয়ে না শুয়ে আপনি পাশ ফিরে শুলে সমস্যা কমবে। ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অ্যালকোহল সেবন কিংবা ধূমপানের অভ্যেস ত্যাগ করুন। নির্দিষ্ট সময়ে ঘুমের অভ্যেস করুন। ঘুমানোর আগে জল খান। নাক ডাকাটা খুব সিভিয়ার হয়ে যায় তখন সেটা থেকে একটা রোগ হতে পারে যেটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া, মানে ঘুমানোর মাঝে মাঝে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়। কেন না, মস্তিষ্কে
সমপরিমাণ অক্সিজেন ঠিকমতো না পৌঁছলে মস্তিষ্কের অ্যাক্টিভিটিও নষ্ট হয়, সে কাজ করার ক্ষমতা কিছুটা কম থাকে। ফলে সেই কারণে এটা স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বলেই বলা হয়। সেই ক্ষেত্রে সেই সমস্ত লোকেদের একটি ওই যন্ত্রটি ব্যবহার করলে কি হয়, যে এই এয়ার ফ্লো যতটা পরিমাণ মতো অক্সিজেন শরীরে যাওয়ার কথা এবং যাতে সমস্ত টিস্যু শরীরে ভালো থাকে, ব্রেন থেকে শুরু করে সমস্ত পেরিফেরাল টিস্যু, হার্ট, লাং সব কিছু, সেটার জন্য ওই যন্ত্রটা ইউজ করা হয়। নাক ডাকা বন্ধ করার জন্য ঘরে বসে বেশ কিছু ব্যায়ামও আপনি করতে পারেন, যা করে জিভ, গলা এবং মুখের পেশি শক্তিশালী আপনি করতে পারেন। যেমন নাক দিয়ে জোরে শ্বাস নেওয়া কিংবা ছাড়া, জিভ দিয়ে মুখের তালুতে চাপ দেওয়া, মুখ বন্ধ করে শ্বাস নেওয়া। এই ধরনের কিছু টোটকাও আপনার নাক ডাকার অভ্যেস কিন্তু কমাতে পারে। নাক ডাকা সমস্যা থেকে মুক্তির উপায় আপনি জেনে নিলেন। এবার আপনাকে বলি আপনি কিভাবে দীর্ঘায়ু হবেন। কারণ আমরা প্রত্যেকেই দীর্ঘায়ু হতে চাই, কিন্তু কি করে তা হবেন, কি খাবেন তা তো জানতে হবে। আপনার দীর্ঘায়ুর পথে অবশ্যই যোগ ব্যায়াম কতটা সাহায্য করতে পারে সেটাও আপনাদেরকে বলবো। আপনার কথা মাথায় রেখেই আমাদের আজকের এই বিষয়বস্তু। যত দিন যাচ্ছে মানুষের জীবনের দাম যেন ততই ঠুনকো হয়ে যাচ্ছে। অল্প বয়সে হার্ট অ্যাটাক, স্ট্রোক যেন দুধ ভাতের মতো ব্যাপার। কার্যত আমরা যদি বলি মানুষের জীবনের দাম তলানিতে ঠেকেছে, তাহলে কিছু ভুল বলা হবে না। তার জন্য অনেকে মনে করছেন খাবারের ভেজাল। কিন্তু এত কিছুর পরেও আপনি চাইছেন দীর্ঘায়ু হতে, কিন্তু কি করে হবেন তা ভাবছেন তো? চলুন আপনার ভাবনার পথটা আরও একটু সহজ করে দিই। আপনাকে লক্ষ্য রাখতে হবে মূলত দুটো দিক: 1 খাদ্যাভ্যাস, 2 যোগ ব্যায়াম। দীর্ঘায়ুর চাবিকাঠি খাদ্যাভ্যাস। সুষম খাদ্য, প্রচুর ফল, সবজি, গোটা শস্য এবং বাদাম খান। প্রক্রিয়াজাত খাবার ও চর্বি। প্রক্রিয়াজাত খাবার, লাল মাংস, অতিরিক্ত চিনি এবং লবণ এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর চর্বি। খাবারের জন্য অলিভ অয়েল, অ্যাভোকাডো, মাছের মতো স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাদ্য খান। পর্যাপ্ত ঘুম। প্রতিদিন রাতে পর্যাপ্ত ঘুম দরকার, যা শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করে। তবে এর পাশাপাশি আরও একটা দিকে বিশেষভাবে খেয়াল দিতে হবে, যেমন ধরুন স্বাস্থ্য সচেতনতা। চলুন এবার সেদিকে একটু আলোকপাত করা যাক। ধূমপান পুরোপুরি ত্যাগ করুন, মদ্যপান কম করুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। যে কোনো অসুস্থতা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ব্যায়াম করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক, সেটি হলো আপনাকে দায়িত্ব নিয়ে পরিবর্তন আনতে হবে জীবনযাত্রায়। জীবনযাত্রার পরিবর্তন, শারীরিক কার্যকলাপ। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করুন, যেমন হাঁটা, যোগ ব্যায়াম বা সাঁতার। সপ্তাহে 2 দিন পেশি শক্তিশালী করার ব্যায়াম করুন। মানসিক সুস্থতা। মানসিক চাপ কমাতে মনকে খুশি রাখুন। নিজের পছন্দের কাজে সময় দিন। চিকিৎসকের পরামর্শ। দীর্ঘায়ু লাভের উপায় কি? 1 নম্বর হচ্ছে আমরা যেটা করি, আমাদের যে দৈনন্দিন জীবনের অভ্যাস, সেগুলো থেকে আমাদের কিছুটা পরিবর্তন করা দরকার। প্রথম হচ্ছে যে আমাদের যা এখন পরিবেশ আছে, সেই পরিবেশে ধোঁয়া বালি এটা তো চলতে আছে এবং এটা এখন হয়তো চেঞ্জ করা যাবে না। কিন্তু আমরা প্রতিদিন যদি নিয়মিত সকালবেলায় কি করি, খুব তাড়াতাড়ি উঠি। সূর্য ওঠার 1 ঘন্টা আগে ওঠা উচিত, কারণ ওই সময় সব থেকে বেশি আবহাওয়া ঠান্ডা থাকে এবং একটা বাতাস বয়, সেই বাতাসটা কিন্তু খুব স্বাস্থ্যকর। এবং আমাদের সূর্য ওঠার পর আমাদেরকে কিছুটা ব্যায়াম করা উচিত। দীর্ঘায়ু হওয়ার জন্য কোন খাবার ভালো? এরকম খাবার যেগুলো রিচ খাবার, কম পুষ্টিকর খাবার, এগুলো খাবার খেতে হবে। সেকেন্ড হচ্ছে যে কোনো শরীর সুস্থ রাখতে গেলে কিন্তু একটা টাইমে যেমন খেতে হবে, যেমন সকালবেলায় একটা জল খাবার খেলে সেটা ভালো পুষ্টিকর খাবার খেতে হবে। দুপুরবেলায় আপনার যতটা খাবার প্রয়োজন হচ্ছে, কেউ ভাত রুটি খাচ্ছে, খাবে। রাতের বেলায় চেষ্টা করবেন কম খেতে, এবং সব থেকে ভালো হয় যদি আপনারা 7টা 8টা ম্যাক্সিমাম 9টার মধ্যে খেয়ে ফেলতে পারেন। তার 1 ঘন্টা পর 10টার মধ্যে যদি আপনারা ঘুমিয়ে পড়েন। আমরা আগে শুনেছি কি আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা একটা কিন্তু আমরা শুনে এসেছি এবং এটা একটা সত্যিকারের বাণী, যেটা আমাদেরকে সুস্থ রাখবে। স্বাস্থ্যকর জীবনধারা কোনটি? খাবার তালিকায় এখন সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা জিনিসের উপর আপনাদের হাইব্রিড খাবার, মানে কেমিক্যাল মেশানো খাবার। তো
তো আপনারা যতটা পারেন সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, এবং প্রতিদিন খাবারের তালিকায় চেষ্টা করুন সকালবেলায় দুধ ডিম যাদের সহ্য হয় সেগুলো খাবার খান। রিচ ফুড আমি আগেও নিষেধ করছি কম খাবেন। সপ্তাহে মানুষের জন্য প্রয়োজন হলে একদিন মাছ ডিম মাংস, বাদ বাকিটা আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, এবং সঙ্গে সঙ্গে কিছু খালি পেটে ফল খাওয়ার চেষ্টা করুন। যখন আপনি 10টা 11টার দিকে থাকেন তখন কিছু ফল খাওয়ার চেষ্টা করুন, অথবা বিকেলের দিকে ফল খান। কিন্তু খাবার মানে যে অনেকেই কি দেখবেন ভাত খাওয়ার পর এগুলো খাওয়ার পর বেশি করে ফল খায়, কিন্তু এটা খাওয়া উচিত না। এবার আপনাদের সঙ্গে এক গল্প করব, প্রয়াত মনোহর আইচের গল্প। ইনি একজন ভারতীয় বডি বিল্ডার। 1912 সালের 17ই মার্চ অবিভক্ত বঙ্গের কুমিল্লা জেলার ধামতি গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে 1952 সালে আয়োজিত মিস্টার ইউনিভার্স গ্রুপে বিজয়ী হয়েছিলেন তিনি। মাত্র 4 ফুট 11 ইঞ্চি বা 1.50 মিটার উচ্চতা হওয়ার কারণে তাকে পকেট হারকিউলিস এবং ভারতীয় শরীর চর্চার জনক বলা হয়। এবার আপনার নিশ্চয়ই মনে হচ্ছে দীর্ঘায়ুর মাঝে হঠাৎ কেন মনোহর আইচের গল্প বলছি। আসলে মনোহর আইচ শতায়ু হয়েছিলেন। তিনি 104 বছর বেঁচে ছিলেন। তার এই শতায়ুর পিছনে পান্তা ভাতের উপকারিতা তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি খেতেন গুড়ের জল। তার দীর্ঘায়ুর জন্য বারে বারে এই 2 খাবারের কথা সামনে এসেছে। এবার দেশ ছেড়ে বিশ্বে নজর দেওয়া যাক। আপনাদের সামনে আনবো আরও 3 জনের নাম। জিরোইমন কিমুরা, জাপানের এই ব্যক্তি 116 বছর বেঁচেছিলেন। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী পুরুষ ছিলেন। অ্যাথেল ক্যাটারহাম, যুক্তরাজ্যের এই নারী 116 বছর বেঁচেছিলেন। জন টেনিসোট, আমেরিকার এই বাসিন্দা 116 বছর বয়সে মারা যান। দীর্ঘায়ুর রহস্য হিসেবে শুধু ভাগ্য বলে উল্লেখ করেছিলেন। এবার আপনাদের সামনে তুলে ধরব বাঁকুড়া জেলার এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ছবি। রোগী ও রোগীর পরিবার ঠিক কতটা ভোগান্তির শিকার হচ্ছে সামনে আনবো সেই সমস্ত ছবি। আজ আমাদের প্রতিনিধি পৌঁছে যান বাঁকুড়ার ইন্দাস ব্লকের ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে ঠিক আমাদের ক্যামেরায় কি ছবি ধরা পড়েছে দেখুন। আমরা দাঁড়িয়ে বাঁকুড়া ইন্দাস ব্লকে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে আসার উদ্দেশ্য একটাই যে এই হাসপাতাল বহু পুরনো, সেখানে কি ব্যবস্থা রয়েছে অব্যবস্থা রয়েছে সেই সকলই হাল হকিকত খতিয়ে দেখতে আমাদের মূলত আসা। আর এসে পরেই আমরা যেটা দেখতে পেলাম, এখানে সাধারণ মানুষের বহু অভিযোগ যে এখানে নাকি নিম্নতম পরিষেবাটুকুও পাওয়া যায়নি। কারণ এখানে চিকিৎসকের অভাব রয়েছে, আর রয়েছে পরীক্ষা কেন্দ্রে যেখানে এক্সরে, রক্ত, পেচ্ছাপ, পায়খানা পরীক্ষা করা হয়, সেটুকুও কিন্তু পরিষেবা এই হাসপাতাল থেকে পাওয়া যায় না। তাই সাধারণ মানুষের অভিযোগ যাতে দ্রুততার সাথে উন্নত মানের পরিষেবা পাওয়া যায় এবং সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হয়, সেটাই মূলত তাদের আবেদন। আর আমরা কথা বলতে চেয়েছিলাম এখানকার যিনি দায়িত্বে আছেন ডিএমও সাহেব, তিনি কিন্তু আমাদের আর প্লাসের ক্যামেরার মুখোমুখির সামনে হতে চাননি, কারণ তিনি জানিয়েছেন যে এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। যেমন কোনো রক্তের রিপোর্ট, ঠিক আছে, আপনার এক্সরে, ঠিক আছে, যেমন শরীর মানুষ পড়ে টড়ে ভেঙে যদি কোনো হাত পা ভেঙে যায়, যদি এক্সরে করা হয়, তো সেগুলো যদি থাকতো খুবই ভালো হতো। এক্সরে পরিষেবা কি পাওয়া যায়? না না, এখানে পাওয়া যায় না। ওইটার জন্য বর্ধমান যেতে হয়, হ্যাঁ, আরো অন্যান্য জায়গায় যেতে হয়। তো ওগুলো যদি থাকতো খুবই ভালো হতো। এক্সরে পরিষেবা হলে ভালো হতো। এক্সরে, হ্যাঁ, এক্সরে রিপোর্ট এগুলো যদি থাকতো ভালো হতো। রক্ত এক্সামিন এসবগুলো তো সবই বাইরে করাতে হয়, এখানে কিছুই নেই। তো বেশি এখানে মেশিনারি অনেক কিছুই নেই। একটু কিছু বাড়াবাড়ি হলেই, একটু সিরিয়াস কিছু হলেই তো বাইরে ট্রান্সফার করে দেন ডাক্তারবাবুরা নিরুপায় হয়ে। এই সমস্ত পরিষেবাগুলো এখানে হলে খুবই ভালো হয়। হ্যাঁ, এখানে ডাক্তারের সংখ্যা বাড়ুক, না স্টাফ সংখ্যা বাড়ুক, বা রক্তের এক্সামিন বা এক্সরে গুলো প্রয়োজন আছে। ডাক্তারদের মোটামুটি পরিষেবা ভালো। ডাক্তার পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আছে? প্রচুর পরিমাণ নাই, পেশেন্ট নিয়ে এখানে বেশি, বহু পরিমাণে নেই। ডাক্তার আরো ভালো হলে, মোটামুটি একটা হলে ভালো হয়। স্বাস্থ্যক্ষেত্রে দিনের পর দিন বা প্রত্যেক দিন নানান টুকিটাকি খবর ঘটেই চলেছে, আর সেই সমস্ত টুকিটাকি খবর নিয়ে আজকের হেলথ আপডেট আপনাদের জন্য।
নভেম্বর ডিসেম্বরের মাঝে জাপানে দেখা যায় ফ্লু। সপ্তাহের 5 সপ্তাহ আগে জাপানে ফ্লু থাবা। বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বেশি মিলছে ফ্লু আক্রান্তের সংখ্যা। সোমবার পর্যন্ত মোট 4030 জন ফ্লু আক্রান্তের খোঁজ। জাপানে পর্যটকদেরও টিকা নেওয়ার আর্জি। টিকা ফ্লুর বিরুদ্ধে সুরক্ষা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গর্ভাবস্থাতেও ফ্লু টিকা নিরাপদ, জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। মালয়েশিয়া জুড়ে ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আক্রান্ত প্রায় 6000 শিক্ষার্থী। বন্ধ একাধিক স্কুল। কোভিড-19 অতিমারি থেকে সতর্ক হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও বাড়িতে থাকা সহ প্রতিরোধমূলক নির্দেশিকা জারি। ভারতে শনাক্ত হওয়া 3 দূষিত ওরাল লিকুইড ওষুধের সতর্কতা জারি হুর। তালিকায় সেসান ফার্মাসিউটিক্যাল, রেজনেক্স ফার্মাসিউটিক্যাল ও শেফ ফার্মায় তৈরি কোল্ডরিপ, রেসপি ফ্রেস টি আর রিলাইফ ব্যাচের ওষুধ। আইসিইউ সিসিইউ সংক্রান্ত নির্দেশিকা তৈরিতে আদালতের নির্দেশ। অবমাননার অভিযোগে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশ সুপ্রিম কোর্টের। 20 নভেম্বর সরকারি আধিকারিকদের আদালতে হাজিরার হলফনামা। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্নদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি। ক্যাম্পাসকে হাতুয়াড়ায় স্থানান্তর করতে হবে দাবি বিক্ষোভকারীদের। ব্যাহত চিকিৎসা পরিষেবা। 17 অক্টোবর রয়েছে বৈঠক। কাপ সিরাপ কাণ্ডে পুলিশের হাতে নয়া তথ্য। সিরাপের দাম 24 টাকা 54 পয়সা। শিশুদের জন্য প্রেসক্রাইব করা সিরাপের বোতল পিছু 2 টাকা 54 পয়সা যেতেও ধৃত চিকিৎসক প্রবীণ সোনির পকেটে। হেলথ প্লাস আপাতত এই পর্যন্ত। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত খবরের জন্য নজর রাখুন আর প্লাস নিউজে। সবার আগে সবার পাশে।